একসময় চিকিৎসা ছিল সব থেকে বড় মানব সেবা। ডাক্তার হতে পারলে মানুষ নিজেকে সার্থক ভাবত। কি এমন হলো যে চিকিৎসার মতো মহান মানব সেবা আজ মানুষের সব থেকে বড় অভিযোগের জায়গা হয়ে গেল? আজ চিকিৎসার সেক্টর হয়ে গেছে সব থেকে বড় প্রফিটেবল বিজনেসের সেক্টর। কেন? সব কিছু ভেঙে বলার দরকার নেই, আমি 100% শিওর আপনি একবার হলেও এই ফাঁদে পড়েছেন। হাসপাতাল অথচ পরীক্ষা নিরীক্ষার বেশিরভাগই বেসরকারিতে। আমরা আসছি সরকারি মেডিকেল টেস্ট করার জন্য, মানে ওনারা বলতেছে মেশিনের সমস্যা, এই সমস্যা। সাধারণ একটা রোগের কথা বলতে গেলেও শুধু টেস্ট আর টেস্ট বলে টাকা খসানোর ধান্দায় থাকে সকল ডাক্তার। যদি একটা মৃত মানুষকেও নেওয়া হয় বলবে আগে টেস্ট করান। সরকারি হাসপাতালে বরাদ্দ সব টাকা সিন্ডিকেটরা ভাগাভাগি করে নিয়ে আমাদের দেয় ময়লা আবর্জনায় ভরা একটা অসুস্থকর থাকার জায়গা, তাও খুবই সস্তা বেডে। ও আচ্ছা, বেড কথাটা শুনে মনে হলো বেডও তো একটা সোনার হরিণ, সেটা আবার সবাই পায় না। যদি আপনার খুবই ভালো মাপের বড় মামা চাচা থাকে তাহলে আপনি বেড পেতে পারেন, তাও খুবই নর্মাল বেড। কেমন অবস্থা আমাদের চিকিৎসা ব্যবস্থার এটা বর্ণনা করতে আলাদা একটা ভিডিওই লাগবে। যদি আপনারা তা চান আমি অবশ্যই বানাবো। কিন্তু আমাদের আজকের বিষয়, কেন এমন হলো? কেন চিকিৎসার মতন মহান কাজ আজকে ব্যবসা হয়ে গেল? কেনই বা ডাক্তারদেরকে শুনতে হয় পকেট কাটার মেশিন? এর পেছনে আছে চারটি খুবই বড় কারণ, এবং আমরা আজকে এই চারটি পয়েন্ট নিয়ে কথা বলবো যে কেন এমন হলো। প্রথম পয়েন্ট, ইনভেস্টমেন্ট উসুল। এখনকার বেসরকারি হাসপাতালগুলো কোনো চ্যারিটি না, বরং এগুলো এক একটা বড় বড় প্রফিটেবল কোম্পানি। কোটি কোটি টাকা খরচ করে দামি দামি মেশিন কেনা হয়। এখন এই টাকা ওনারা পকেট থেকে দেবে না, ওই যে মেশিনের কিস্তি আর ইনভেস্টের লাভ তুলতে গিয়ে শুরু হয় টেস্টের খেলা। একটা নর্মাল মাথা ব্যথা নিয়ে গেলেও এমআরআই ধরিয়ে দিয়ে বলা হয় টেস্ট করে আসেন, যাতে মেশিনের খরচটা আপনার আর আমার পকেট থেকে উসুল হয়। হাসপাতাল থেকেই কিনতে হবে রক্তের ব্যাগ আর ইনজেকশন, তাও ডাবল টাকা খরচ করে। একদম সরকারি হাসপাতাল থেকে ডাবল টাকা চার্জ করে। যে কোনো বিষয়ে কিছু বলতে গেলেই চলে যান অন্য কোনো হাসপাতালে যান, আমাদের এখানে কি আপনাকে আসতে বলা হয়েছে? এই ধরনের কথা শুনতে হয়, যেন মানুষের অসুস্থতা কোনো বিষয় না, টাকাটাই মুখ্য বিষয়। মৃত মানুষের লাশ নিতে পারবেন না যদি আপনি আপনার বিল পরিশোধ না করেন। এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট আর হাসপাতালের নামে প্রফিটেবল বিজনেস। আর ডাক্তারি পড়তে কত টাকা লাগে একটু জানাবেন তো? যদি অনেক টাকা লাগে তাহলে তো গেমটা আশা করি আপনি বুঝতেই পেরেছেন। ডাক্তারি পড়লাম এত টাকা খরচ করে, টাকাগুলো তুলতে হবে না? আবার এখনকার নতুন নিয়ম হয়েছে ডাক্তারি না পড়েও নাকি ডাক্তার হওয়া যায়, চেম্বারেও বসা যায় এবং রোগীও দেখা যায়। ঔষধ কোম্পানি ও গিফট কালচার। কেন প্রেসক্রিপশনের নির্দিষ্ট কোম্পানির ঔষধের নামই লেখা হয়? সোজা হিসাব, কারণ ওই কোম্পানি ডাক্তার সাহেবকে বা হাসপাতালের মালিককে বিদেশের ট্যুর, দামি গাড়ি কিংবা এসি গিফট করেছে সম্ভবত। একটু হয়ে গেল তাই না? বেশি করা, বাট এটাই সত্য। আর সত্য কথা সবসময় একটু করা হয়। কথায় আছে না যে সত্য কথা তেতো লাগে, ব্যাপারটা এমনই। এখন বিষয় হচ্ছে যে এই উপহারের টাকা তো আর কোম্পানি দিচ্ছে না, তাহলে প্রশ্ন হচ্ছে যে কে দিচ্ছে? ঔষধের দাম বাড়িয়ে আর অপ্রয়োজনীয় সাপ্লিমেন্ট আপনার আমার উপর চাপিয়ে দিয়ে জনগণের পকেট থেকেই তুলে নেয় তারা এই টাকাটা। এখানেই আপনার সুস্থতা নয়, বরং সেলস টার্গেটটাই বড় হয়ে যায়। অযথা কিছু জিনিস অ্যাড করে দাম বাড়ানোটা কিন্তু খুবই সুন্দর একটা আইডিয়া, তাই না? নিজের কোম্পানির ব্র্যান্ডিং ভালো করতে ওষুধের প্যাকেটিং ভালো করতে হবে, আর তার টাকা দিতে হবে আপনাকে এবং আমাকে। মানুষ পারেও ভাই, সব জায়গায় যে ব্র্যান্ডিং আর ব্যবসা চলে না এই কথাটা তারা ভালোই বুঝেছে। যাই হোক, আমরা পরের কারণটা দেখি। ক্ষমতাভোগী দালাল। এই ক্ষমতাভোগী দালালের অনেক নাম আছে। কারো কাছে তারা মামা চাচা, আবার কারো কাছে ম্যানেজমেন্ট অফিসার, আবার কেউ পাতি নেতাও বলে। সরকারি হাসপাতালে গিয়েছেন কোনো দিন? দেখবেন সিট নেই, ট্রলি নেই, এমনকি স্ট্রেচারও খালি নেই, কিন্তু এই দালালের হাতে কয়েক টাকা ধরিয়ে দেবেন কিংবা
কিছু আপনি কন্ট্যাক্ট করবেন তার সাথে, অথবা কোনো নেতার রেফারেন্স দিবেন শুধু, তাহলেই দেখবেন যে সাথে সাথে আপনার সামনে সব কিছু হাজির। ম্যাজিক, পুরা ম্যাজিক। এরা হাসপাতালের প্রতিটা ইটে ইটে পর্যন্ত ঢুকে আছে। আপনি যখন একটা অসুস্থ স্বজনকে নিয়ে হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছেন, এরা তখন আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে পকেট কাটার ধান্দা করে। অ্যাম্বুলেন্স সিন্ডিকেট অথবা বেড বাণিজ্য, সব জায়গায় এদের রাজত্ব চলে। এরা মূলত মানুষ রূপের শকুনের থেকেও খারাপ, যারা মানুষের জীবন মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলে। সরকার পরিবর্তন হয়, সাথে ক্ষমতার পরিবর্তন হয়, তবে এদের কোনো পরিবর্তন হয় না। যে আসে তাকেই চাটে। এদের বিচার কতটা যে ভয়ানক হবে তা শুধু একমাত্র উপরের আল্লাহ ভালো জানেন। সরকারি বরাদ্দের ভাগাভাগিতে কিন্তু এরাও থাকে, সাথে থাকে বড় ডাক্তার আর হাসপাতালের কমিটি। বিষয়টা হচ্ছে যে সবাই খারাপ, আপনি আর আমি শুধু ভালো, তাই না ব্যাপারটা? তবে চলেন আমরা লাস্টের কারণটা দেখি। আমরা প্রতিবাদ করি না, ভাবি আমার সাথে তো আর হচ্ছে না, কিন্তু আমার সাথে যে হবে না তার কি কোনো গ্যারান্টি আছে কারোর কাছে? আমরা জবাব চাই না যে কেন এমন হচ্ছে। আরেকজনের সাথে হয় আর আমরা শুধু কানাকানি করি। আপনার আমার এই কানাকানি জন্ম দেয় ফ্যাসিবাদের মতন দানবীয় শক্তি ও সিন্ডিকেটকে। আসলে অন্য মানুষের অন্যায় কি আর বলি, নিজের সাথে নিজেরাই আমরা অন্যায় করি, নিজেদের কথা নিজেরাই রাখতে পারি না। হয়তোবা আপনি ভাবেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, আপনি ফিট থাকার চেষ্টা করবেন, রুটিন মেনটেন করবেন, আপনি কিছুই করেন না। নামাজ পড়ার সময় আপনি গেম খেলেন, হয়তোবা নামাজ পড়ার সময় আপনি মুভি দেখেন বা ঘুমিয়ে থাকেন। নিজেদের কথা আমরা নিজেরাই কেন জানি শুনি না। আইডেন্টি ক্রাইসিসের প্রবলেমে ভুগছি আমরা সবাই। এই রিলেটেড অনেক ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, আপনি চেক আউট করতে পারেন। আমরা মূল টপিকে ফিরি। যাই হোক, তারপরেও আমরা যেদিন এক হয়ে কলার চেপে ধরতে পারবো, জিজ্ঞেস করতে পারবো বাজেটের টাকা কোথায় গেল, সেই দিন এই সিন্ডিকেট তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এখন একটা সিরিয়াস কথা বলি, যদি আপনারা ইচ্ছুক থাকেন এই ব্যাপারে সচেতন করতে চান মানুষকে, তাহলে আমি একটা প্রোগ্রাম ডিজাইন করেছি, সেটা আপনাদেরকে আমি জানাবো। আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে এটা, যে এই প্রোগ্রামটা করা যাবে কিনা। যদি মানুষজন ইচ্ছুক হয় তাহলে আমার কাছে প্ল্যান আছে, এবং আমরা এই ব্যাপারটা নিয়ে কাজ করব যে কেন চিকিৎসা খাতের এত প্রবলেম এবং এই প্রবলেমটা ঠিক করতে আমরা কি কি করতে পারি। সো ইয়া, দ্যাট ওয়াজ দ্য ভিডিও অ্যাকচুয়ালি। এইখানে আমাদের চিকিৎসার খাতে এরকম এরকম প্রবলেমগুলো আমরা সবাই ফেস করছি। আমার ভাতিজি, ওর ব্রেন টিউমার হয়েছে এবং প্রায় 3 মাস যাবৎ হাসপাতালে যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, বাসায় আসছে, ও ঘুমাতে পারে না, ওর অনেক কষ্ট হয়, ওষুধের উপরে বেঁচে আছে। অত বেশি টাকা পয়সা আলা মানুষজন না, সো ওষুধগুলো কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, মানে অনেক ঝামেলা। 3 মাস ধরে ট্রিটমেন্ট করানো যাচ্ছে না, কারণ ট্রিটমেন্ট করানোর জন্য একটা বেড লাগবে, ভর্তি হতে হবে, ডাক্তারের শিডিউল লাগবে। এই জিনিসগুলো 3 মাস যাবৎ পাওয়াই যাচ্ছে না। সো এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারে আমাদের হয়তোবা কিছু করা দরকার। এখন যদি না করা হয়, কখনো করা হবে না। হ্যাঁ, এখন একটা নির্বাচিত সরকার আছে, আমরা এই ব্যাপারটা নিয়ে জোরদার দিলে হয়তোবা এখান থেকে ভালো একটা কিছু আসবে। অ্যান্ড ভিডিওর মধ্যে যেমনটা বলছিলাম, আমরা আসলে নিজেদের কথাই শুনি না, মানি না। এখন হয়তোবা আপনি এই ভিডিওটা স্কিপ করে অন্য একটা ভিডিও দেখবেন এবং এই ভিডিওর সব কিছুই আপনি ভুলে যাবেন। সো এটাও কেন হয় যে আপনি কোনো কিছু এত গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন, আপনি পডকাস্ট দেখছেন অথবা বই পড়ছেন, কিন্তু আপনি কোনো কিছু শিখতে পারছেন না, নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারছেন না। এটা কেন হয়? হ্যাঁ, ডিসিপ্লিন কেন ধরে রাখা যায় না, কনসিস্টেন্সি কেন থাকে না, এই রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে। আপনি এই দিকটাতে ক্লিক করলে হয়তো বা পেয়ে যাবেন, বা আশেপাশে হয়তো বা আমি কিছু দিয়ে দিব, ওগুলো আপনারা চেক আউট করেন। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। অ্যান্ড আমাদের কিছু করা উচিত। লাস্ট কথা হচ্ছে যে আমাদের কিছু করা উচিত, দ্যাটস ইট।